প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে হরর নাইট এপিসোডের এই 14তম আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোড কিন্তু আমরা করছি মোট 4টা। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আপনাদের সকলের প্রিয় যাদের ঘটনা শুনতে আপনারা পছন্দ করেন তাদের ঘটনা নিয়ে আমরা সাজিয়েছি এবারে 4টি এপিসোড। বিশেষ করে চাঁদ রাতের এপিসোড নিয়ে আমাদের সকলের মধ্যে একটি আলাদা আগ্রহ কাজ করছে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ছোট্ট একটি ভিডিও আপলোড করেছি। যে ব্যক্তির ভিডিও আপলোড করেছি উনি মূলত গাম্বিয়ান নাগরিক, ওনার নাম হচ্ছে চুকস। তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন মেহেদি হাসান। মেহেদি হাসানের ঘটনা কিন্তু এর আগে আমরা অনেকগুলোই প্রচার করেছি, আলহামদুলিল্লাহ আপনারা সকলে পছন্দ করেন তার ঘটনা। তো এছাড়াও আরও যাদের ঘটনা পছন্দ করেন, যেমন জুবাইর ইসলাম, মাশফিক, হাফিজ, সৌমিত্র রয়, এরকম আপনাদের সকলের প্রিয় ঘটনা সংগ্রাহকদের ঘটনা নিয়ে ইনশাল্লাহ আমরা উপস্থিত হব। তো ঈদের রাত্রে কোনো স্পেশাল এপিসোড থাকছে না, কিন্তু ঈদের পরবর্তী 3 রাত স্পেশাল এপিসোড 3টি থাকছে। তার মানে চাঁদ রাতে 1টি এবং ঈদের পরবর্তী দিন থেকে পরপর 3 রাত 3টি, মোট 4টি। শুনতে ভুলবেন না কেউ। আশা করছি এবারের ঈদ স্পেশাল এপিসোড অন্যরকম অনুভূতি জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের এপিসোডের ঘটনাতে চলে যাই। আজকে যার ঘটনা শেয়ার করব, ওনার ঘটনা ইতোপূর্বে আমরা শেয়ার করেছি 68 নং এবং 86 নম্বর এপিসোডে ওনার ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো উনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে থাকতেন। ওনার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ঘাটার চরে। উনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তো উনি ওখানে যখন কাজ করতেন, ওখানে পিৎজা হাট নামক যে জায়গাটাতে উনি কাজ করতেন, অনেক দেশের মানুষ সেখানে কাজ করে, বিশেষ করে দক্ষিণ ভারতের লোকজন ওখানে একটু বেশি কাজ করে। তো ওনার একজন কলিগ ছিল, তার নাম হচ্ছে পল। আর এই পলের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পালাক্কার গ্রামে। আর ঘটনাটি ঘটেছিল এই পলের আপন মামার সাথে। উনি একজন ডাক্তার, গ্রামের একজন প্রসিদ্ধ ডাক্তার ছিলেন। ঘটনার সময়কাল 2011 সাল। এই পলের মামার নাম হচ্ছে রেভন। তো এই রেভন সাহেবের বাবা মারা যায় ঘটনার বেশ কিছু সময় আগেই আর কি। তো এই রেভন সাহেব উনি থাকতেন তার মায়ের সাথে, আর তার ছোট বোন সে তার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে থাকতো আর কি। আর রেভন সাহেবের বড় ভাই আছেন একজন। তো এই রেভন সাহেবের বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একটি বাড়ি ছিল, যেটি তার বাবার মৃত্যুর পর এই রেভন সাহেবও পান নাই, তার মাও পান নাই। পরে বাড়িটি পেয়েছিলেন, যদিও মূলত ওই বাড়িতে তার বড় ভাই থাকতেন। তো বড় ভাইয়ের ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তো পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে এই রেভন সাহেব উনি ওনার মাকে নিয়ে আলাদাই থাকতেন। আর তার বড় ভাই ওই পৈতৃক সূত্রে প্রাপ্ত ওই বাড়িটা নিয়ে থাকতেন আর কি। তো একটা সময় তার বড় ভাই সিদ্ধান্ত নেন যে তিনি তার ফ্যামিলি সহ বাইরের উন্নত দেশে শিফট হয়ে যাবেন। সেই অনুযায়ী সব কিছু রেডিও করে ফেলেন এবং উনি চলেও যান। যাওয়ার পূর্বে বাবার এই বাড়িটির দায়িত্ব এবং মালিকানা সম্পূর্ণভাবে এই রেভন সাহেবকে বুঝিয়ে দিয়ে যান। তো ওই বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল পারিবারিক, যার কারণে রেভন সাহেবের মা এবং রেভন সাহেব ওনারা কেউই যেতে আসলে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে ওনারা রাজি হন, যেহেতু এটা তাদের অধিকার। এটা একটা সময় আবার সেই চেনা পরিচিত বাড়িতে তারা ফেরত যান। বাড়িটা খুব বেশি বড় ছিল না, ছোটই ছিল বলতে হবে। তো গ্রামে ফিরে তিনি নতুন করে একটা বাজার দোকানের ঘর ভাড়া নিয়ে একটা ডিসপেন্সারি খোলেন আর কি। ওখানেই রুগী দেখছিলেন। আর একদম গ্রাম অঞ্চল বলতে যেটা বোঝায় সেটাও না, মোটামুটি উন্নত গ্রাম বলতে যেটা বোঝায় আর কি। আর গ্রাম অঞ্চলে সাধারণত ডাক্তার খুব একটা পাওয়া যায় না। উনি একমাত্র ডাক্তার ছিলেন, মানুষদের আশা ভরসার জায়গা ছিলেন উনি। এই হিসাবে ওনার চাহিদাও বেশ ছিল আর কি। টাকা পয়সা নিয়ে তো কোনো সমস্যা ওনার ছিল না। তো ঘটনাটি ঘটে ওই বছরের এক শীতের রাত্রে, মানে 2011 সালে এক শীতের রাত্রে। তো ডাক্তার রেভন এবং তার মা ঘুমিয়ে আছেন তাদের পুরো বাড়িতে। রাত আনুমানিক 2টো বাজে। তো তাদের বাড়ির যে মেইন দরজা, ওখানে হঠাৎ করে এই রেভন সাহেবের মা ওনার ঠক 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 আওয়াজ কানে এসে লাগে এবং এই আওয়াজে ওনার ঘুম ভেঙে যায়।
প্রথম দিকে ওনার মা এই আওয়াজটি নিজের মনের ভুল মনে করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখেন যে না, এটা মনের ভুল না, এটা সত্যি সত্যি হচ্ছে। প্রথমে চিন্তা করেছেন এত রাত্রে এই গ্রামে, এখন রাতের বেলা আমাদের বাড়িতে কে আসবে, কিন্তু যখন শব্দটির তীব্রতা বাড়তে থাকে তখন এই ধারণা তিনি পরিবর্তন করতে বাধ্য হন। তিনি মনে করেন ওনার ছেলে তো ডাক্তার, গ্রামের অনেক মানুষই রাতের বেলা বড় ধরনের সমস্যা হতে পারে, এই কারণে হয়তো বা কেউ এসেছে। তো উনি দ্রুত উঠে দরজাটা খুলে দেন। তো উনি আসলে খোলার আগে ওনার ছেলেকে ডেকে তোলেননি, কারণ উনি এটা শিওর ছিলেন যে এই গ্রামে কোনো চোর ডাকাত নেই আর তাদের বাড়িতে কেউ চুরি ডাকাতি করতে আসবেও না। তো দরজা খুলেছেন এবং খুলে দেখেন যে সাদা রঙের গেঞ্জি এবং সাদা রঙের লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ। পুরুষ মানুষটির চেহারাটা মানে একদম যে বোঝা যাচ্ছে বিষয়টা এরকম না, আবার একদম অন্ধকার বিষয়টা এরকম না, মানে আলো আধারের মধ্যে কোনো মানুষকে দেখলে যেরকম মনে হয় আর কি ওই রকম। তো বোঝা যাচ্ছিল লোকটির গায়ের রং কালো কালো, মানে একদম কুচকুচে কালো, বিষয়টা এরকম নয়। আর এই যে রেবন সাহেবের বাড়ির দরজার বাইরে লাগানো বাতিটি কিছুদিন যাবৎ নষ্ট থাকায় রেবন সাহেবের মা ওই পুরুষ লোকটির চেহারা রাতের আধারে ঠিক মতো ঠাহর করতে পারছিলেন না, তবে তার জামা কাপড় সাদা হওয়ার কারণে উনি বুঝতে পারছিলেন। তো রেবন সাহেবের মাকে দেখি লোকটি কাঁদো কাঁদো এবং চিন্তাযুক্ত এক ধরনের ভয়েস থাকে, এরকম গলায় বললেন যে মা, আমি অনেক বিপদে পড়েছি, আমার স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা, আজ রাতের দিকে তার ভীষণ ব্যথা উঠেছে, তার অবস্থা খুবই খারাপ, দয়া করে ডাক্তার সাহেবকে একটু ডেকে দিন। তো তার কথা শুনে রেবন সাহেবের মায়ের খুবই মায়া হয়, তিনি তৎক্ষণাৎ ভেতরে চলে যান তার ছেলেকে ডাকতে। তো ডাক্তার রেবনের ঘুম কিন্তু বেশ গভীর ছিল, আর গভীর ঘুমের পেছনে আরেকটা কারণ হলো উনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে একটু সামান্য ড্রিঙ্কস করতেন, যার কারণে উনি ঘুমালে তার আশেপাশের যে কি হয়ে যাচ্ছে এটার কোনো হুঁশই থাকতো না। রেবন সাহেবের মা তাকে অনেক ডাকাডাকি করেন, আর অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর রেবন সাহেবের ঘুমও ভাঙে। তো ঘুম ভাঙলেও উনি কিছুটা নেশাচ্ছন্ন ছিলেন, আর ঘুম থেকে ওঠার কারণে একটু ঢুলনি ভাবও ছিল। তো তার মা তাকে বলেন যে দরজায় একজন লোক এসেছে, বাবা তুই এখনই তার সাথে যা। তো তার মায়ের কথা শুনে উনি কিছুটা সজাগ হন, আর যেহেতু তিনি এই গ্রামের একমাত্র ডাক্তার, গ্রামের লোকদের প্রতি তার একটা দায়িত্ববোধ আছে, তাই না? আর এই ধরনের বিপদ একজন মানুষের পাশে দাঁড়ানো মানবতার খাতিরেই তো একটা কর্তব্য হয়ে দাঁড়ায়। তো তিনি ওঠেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শীতের জামা কাপড় গায়ে জড়িয়ে বের হতে যাবেন। তো এর মধ্যেই তার মা তার জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসেন। উনি দুধটি দ্রুত খেয়ে নেন, শরীরে কিছুটা তেজ অনুভব করেন, তার নেশাও কিছুটা কেটে যায়। তো উনি সেই লোকটির সাথে তার বাড়ির সীমানা ত্যাগ করেন, গ্রামের রাস্তা ধরেন। তো তাদের গ্রামের রাস্তায় কোনো স্ট্রিট ল্যাম্প, মানে রাস্তার পাশে যেই বাতিগুলো থাকে এগুলো ছিল না। শুরুতেই বলেছি যে গ্রামটা কিন্তু অনুন্নত না, আবার খুব উন্নত তাও না। ভারতের এই ধরনের গ্রামগুলোতে অনেক সময় রাস্তার পাশে স্ট্রিট ল্যাম্প থাকে বা ল্যাম্পপোস্ট থাকে আর কি, তবে ওখানে ল্যাম্পপোস্ট এখনো লাগানো হয়নি। তো ল্যাম্পপোস্টের বিষয়টা প্রিয় লিসেনার্স আপনারা একটু মাথায় রাখবেন, কারণ এই বিষয়টা একটা গুরুত্ব রয়েছে, এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তো ডাক্তার রেভন সেই লোকটির দিকে বার কয়েকবার মানে তাকিয়েছিলেন আর কি। বার কয়েক তাকানোর পর ওনার চেহারা ঠিক মতো বুঝতে পারছিলেন না, এটা বোঝার খুব একটা প্রয়োজনও ছিল না, আর একটু নেশাচ্ছন্ন ভাবে ছিল। তো শীতের রাত, রাস্তা এবং আশেপাশে কুয়াশা ছিল বেশ ভালোই, কিন্তু সেই রাতে চাঁদের আলোও ছিল বেশ ভালো, যার কারণে তাদের রাস্তা চিনে যেতে তেমন একটা অসুবিধা হচ্ছিল না। রাস্তায় ওঠার একটু পরেই লোকটি কিছুটা অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমত তার হাঁটাটা ছিল একটু ভিন্ন রকমের। আমরা যেভাবে 2 হাত পানিতে ছুঁড়ে সাঁতার কাটি, উনি হেঁটে যাচ্ছেন এবং ওরা 2 হাত দিয়ে মনে হচ্ছে উনি কুয়াশাগুলো সরাচ্ছেন, মানে এরকম একটা ভাব, যেভাবে আমরা সাঁতার কাটি ওইভাবে। তো এইভাবে শূন্যে হাত ঘোরাচ্ছেন আর হাঁটছিলেন। উনি হাঁটছিলেন ডাক্তার রেভন থেকে 5-6 কদম আগে আগে। আর আরেকটা কথা, সেটা হলো লোকটি থেকে কাঁদো কাঁদো গলায় একটা আওয়াজ বের হয়ে আসছিল, মানে উনি কিছু একটা বলছিলেন। তো ডাক্তার রেভন ঠিক বুঝতে পারছিলেন যে লোকটা কি বলছে, কিন্তু কাঁদো কাঁদো গলায় কিছু একটা বলছেন এরকমটা মনে হচ্ছিল। তো ডাক্তার রেভন চিন্তা করলেন যে তার স্ত্রী অসুস্থ, টেনশনে আছে, এই জন্য হয়তো এরকম অস্বাভাবিক আচরণ করলেই, এটা আসলে অন্য কিছু মনে করার কোনো অবকাশ নেই। তো উনি বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পর ডাক্তার রেভন তার 2 পাশে একটু নজর দেন, তখন তার টনক নড়ে। ডাক্তার রেভন কিন্তু এতক্ষণ সেই লোকটার দিকে নজর রেখে তার পিছনে পিছনে হাঁটছিলেন। লোকটা হাঁটছিল তার 5 থেকে 6 কদম সামনে,
আর তার ধবধবে সাদা জামা কাপড়, এই কারণে তাকে রাতের বেলা মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। যেহেতু রেবন সাহেব রাতের বেলা কাঁচা ঘুম ভেঙে উঠে এসেছেন, কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, পুরোপুরি নেশা কিন্তু তখনও কাটেনি, তো এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন, কিন্তু আশেপাশের দিকে কিন্তু উনি তাকানোর কোনো অবকাশ পান নাই, লোকটার পিছনে পিছনে হেঁটে চলছিলেন। কিন্তু যখন আশেপাশের দিকে নজর দিয়েছেন তখন উনি বুঝতে পারেন যে তিনি গ্রাম থেকে বেশ কিছুটা বাইরের দিকে চলে এসেছেন। রাস্তার দুই পাশে শুধু কুয়াশাচ্ছন্ন ধান ক্ষেত। রেবন সাহেব সেই লোকটিকে তখনই জিজ্ঞেস করেন যে লোকটির বাড়ি আর কত দূর, কোন গ্রামে। কিন্তু ওই লোকটি সেদিকে কোনো ধরনের কোনো কর্ণপাত না করে তার মতো হাঁটছে এবং কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কিছু একটা বলে চলছে। রেবন সাহেবের তখন খটকা লাগে। তিনি এবার আরো জোরে ডাক দেন লোকটিকে, কিন্তু এইবার লোকটি তো তার কোনো কথাই শুনছে না, উল্টো আরো জোরে জোরে হাঁটছে ওই লোকটি, এবং তার বিড়বিড়ানিও বেড়ে যায়। তো ডাক্তার রেবন ছিলেন বিচক্ষণ ব্যক্তি। তিনি এইসব দেখার পর তার ব্যাপারটি মোটেও ভালো লাগছিল না। কিছু একটা প্যারানর্মাল বিষয়ের আজ উনি করছিলেন হালকা, তার থেকে আরো বেশি বড় ব্যাপার ছিল যে তার বড় ধরনের কোনো ক্ষতি করার জন্য কোনো লোক তো আসলেও আসতে পারে, তাই না? তো তার অন্তরের ভেতর থেকে কেউ একটা বলছিল যে রেবন দ্রুত বাড়ি ফেরত যা, মনে হয় কোনো বিপদে পড়বি, মানে এটা তার ভেতর থেকে মনে হচ্ছিল আর কি। তো উনি তখন দেখেন তার সামনে থাকা লোকটি, যেই অভাবটা কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল, এখন সেটা ওইভাবে আর দেখা যাচ্ছে না। শুধু মনে হচ্ছিল যে কুয়াশার মধ্যে ওই লোকটির জামা কাপড়গুলো হাওয়ায় ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ডাক্তার রেবন তখনই পিছনে ঘুরে দ্রুত কোনো ধরনের কোনো শব্দ না করে বাড়ির পথ ধরেন। প্রথমে জোরে হাঁটা শুরু করেন এবং উনি হাঁটতে হাঁটতে এতটুকু বুঝতে পারছিলেন যে ওই যে ওই লোকটি বিড়বিড় শব্দ করছিল, ওই বিড়বিড় শব্দটি আস্তে আস্তে দূরে মিলিয়ে যাচ্ছে, মানে ওই লোকটি তার মতো করে হেঁটে যাচ্ছে। যখন দূরে মিলিয়ে যাচ্ছে এটা বুঝতে পারেন, তখন রেবন সাহেব ঝেড়ে দৌড় দিয়েছেন এবং এক দৌড়ে উনি ওনার বাড়ির কাছাকাছি চলে আসেন। তখন উনি শুনতে পাচ্ছিলেন যে পেছনে একটা পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং আওয়াজটি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মনে হচ্ছে খুব দ্রুত কাছে চলে আসছে ওই আওয়াজটি। উনি তো বাড়ির দরজার সামনে এসে দরজা নক না, দরজা পিটাতে থাকেন অনেক জোরে শব্দ করে, আর ওনার মাকে ডাকতে থাকেন। ওনার মা এই শব্দে ওনার ঘুম ভেঙে গিয়েছিল, আর ওনার মায়ের ঘুমটা এমনিতেও খুব কম, বয়স্ক মানুষের ঘুম রাতের বেলা অনেক সময় একটু কম থাকে আর অল্প শব্দে ঘুম ভেঙে যায়। তো উনি দ্রুত এসে দরজা খুলে দিলে মাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিয়েছেন। আর এর মধ্যেই ওনারা দুজনেই শুনতে পাচ্ছেন, মানে রেবন সাহেব তার মা দুজনেই শুনতে পাচ্ছেন বাড়ির সীমানা থেকে একজোড়া পায়ের শব্দ তাদের বাড়ির দরজার দিকে এগিয়ে আসছে। তো ওনারা দ্রুত ঘরের মধ্যে তো ঢুকে পড়েছেন, আর ওনার মা তো তার ছেলেকে জড়িয়ে ধরে রেখেছে, মানে ডাক্তার রেবনকে জড়িয়ে ধরে রেখেছেন। ওই পায়ের শব্দ তাদের বাড়ির দরজার সামনে এসে থেমে যায়। কিছুক্ষণ পায়চারি করার শব্দ পাওয়া যায়, তারপর মনে হচ্ছিল যে পায়ের আওয়াজ হঠাৎ করে এত বেড়ে গেল যে দৌড়ে এসে অনেক সময় আমরা দরজায় লাথি মারি না, যে লাথির তীব্রতাটা যেন বেশি হয়, এই জন্য একটু পেছন দিকে সরে গিয়ে দৌড়ে এসে দরজায় লাথি মারি। মনে হচ্ছে যে ওই পায়ের শব্দটা একটু পেছন দিকে সরে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে এসে দরজায় জোরে একটা আঘাত করবে, আর তখন দরজা ভেঙে যেতে পারে। আর ওই দরজাটা বেশি শক্তপোক্তও ছিল না, কাঠের দরজা ছিল ঠিক আছে, কিন্তু বাইরে থেকে জোরে আঘাত করে দরজাটা ভেঙে যেতে পারে। ওনারা দুজন তো খুব আতঙ্কের মধ্যে ছিলেন। ওনারা ওনাদের ধর্মের যেই মন্ত্রগুলো আছে সেগুলো পড়ছিলেন, কিন্তু অনেকক্ষণ ধরে এই ধরনের শব্দ হচ্ছিল, যদিও বা দরজায় আঘাত করেনি, কিন্তু এই পায়ের শব্দ চারদিকে হচ্ছিল। তখন ডাক্তার রেবন বুঝতে পারেন যে ওই যে সামনে যে অবয়বটা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রেবন সাহেব যে পেছন দিকে হাঁটা শুরু করেছেন ওই অবয়বটা বুঝতে পারেনি। সে যখন বুঝতে পেরেছে যে রেবন সাহেব চলে গিয়েছে, তখনই ওই অবয়বটা তার পিছু নেয় এবং পিছু নিতে নিতে বাড়িতে চলে আসে। আর উনি বাড়ি থেকে খুব বেশি দূরে চলে যাননি, যার কারণে খুব দ্রুত বাড়িতে ফেরত আসতে পেরেছিলেন। যাই হোক, ঘটনা এখানে শেষ না, এর অল্প কয়েকদিন পরের ঘটনা। তো এই রেবন সাহেব এবং ওনার কিছু বন্ধু, বিশেষ করে ওনার যেই বন্ধুরা শহরের দিকে থাকতেন, ওনারা সবাই মিলে একটি অনুষ্ঠান বা একটা পার্টির আয়োজন করেন একটি হোটেলে, শহরেই আয়োজন করেছিলেন। তো সেখানে তো রেবন সাহেবও অবশ্যই থাকবেন। মূলত
ডাক্তার রেভন যখন মেডিকেল কলেজে লেখাপড়া করতেন তখনকার বন্ধুরা হচ্ছে এরা, যাদের সাথে তারা আসলে ওনারা সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গ্রামে থাকার কারণে তাদের সাথে যোগাযোগ খুব একটা ভালো না হলে তাদের বন্ধুত্ব বেশ গভীর ছিল। তো রেভন সাহেব ভাবেন বেশ কয়েকদিন বন্ধুদের সাথে দেখা হয় না, আর গত কিছুদিন যাবত তার খুব একটা ভালো লাগছিল না। এই পার্টিটায় গেলে আরো ভালো লাগবে, আরো অনেক বন্ধুরা আসবে, সেখানে গল্পগুজব করলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। আর এর মধ্যে কি হয়েছে যে রেভন সাহেব ওনার ব্যক্তিগত এবং পেশাগত কিছু কাজে ঘন ঘন শহরে যাতায়াত করতে হবে বলে একটি গাড়ি ভাড়া করেছিলেন কিছুদিনের জন্য, যাতে কোনো উনি প্রয়োজন মতো যে কোনো সময় গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে আসা যাওয়া করতে পারেন, এবং উনি নিজেই খুব ভালো ড্রাইভ করতে পারতেন। এই জন্য কোনো ড্রাইভার ছিল না, জাস্ট খালি গাড়িটাই ভাড়া নিয়েছিলেন। তো তিনি সেই পার্টির দিন দুপুরবেলা রওনা দেন তার গ্রাম থেকে শহরের দিকে। সন্ধ্যার আগেই পৌঁছে যান তার গন্তব্যে। তার দেখা হয় তার বন্ধুদের সাথে, বেশ হাসি খুশি ছিলেন, এতদিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে। ওনার কিন্তু ড্রিঙ্কস করার অভ্যাস ছিল, এটা কিন্তু আমরা শুরুতেই বলেছি। তো পার্টিতে ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, ওখানে উনি ড্রিঙ্কস করেন। তো রাত যখন একটু বেশি হয়ে যাচ্ছে, ডাক্তার রেভন ভাবেন এখন তো দ্রুত আমাকে যেতে হবে, গ্রামের রাস্তা ধরতে হবে। আর এমনিতেও একটু ভয় পেয়েছিলেন কয়েকদিন আগে, এই জন্য ওনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল। উনি ওখানে আর দেরি করতে চাচ্ছিলেন না। বন্ধুরা তাকে জোর করেছিল আরও কিছুটা সময় তাদের সাথে থাকার জন্য, কিন্তু উনি বললেন যে না, বাড়িতে মা একা আছে, চলে যেতে হবে। তো মায়ের কথা বলার পর তার বন্ধুরা আর কোনো কিছু বলেনি, তাকে ছেড়ে দেয়। তো উনিও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যান। তো গাড়িতে উনি বাড়িতে যাওয়ার পথ ধরেছেন। সাধারণত কিন্তু ড্রিঙ্কস করে কখনোই ড্রাইভ করা উচিত নয়, আর ড্রিঙ্কস একদমই করা উচিত নয়, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর ইসলাম ধর্মে তো ড্রিঙ্কস জিনিসটা কিন্তু টোটালি হারাম। তো যাই হোক, উনি গাড়ি চালাচ্ছেন। ডাক্তার রোবান কিন্তু জানতেন যে মদ্যপান করে আসলে গাড়ি চালানো উচিত না, তারপরও এখন বাড়িতে তো যেতে হবে। আর দ্রুত বাড়িতে যাওয়ার জন্য ওনার ভিতরে অস্থিরতাও কাজ করছিল। আর পরের দিন ওনার কাজও ছিল, এই জন্য বাড়িতে গিয়ে ওনার ঘুমানোর একটা তাড়া ছিল তার, আর ওনার ঘুমও আসছিল বেশ। তো উনি তো গাড়ি চালাচ্ছেন। তো একটা সময় এসে ওনার এমন ঘুম আসছে, উনি চিন্তা করছিলেন যে আর কোনোভাবেই যদি আমি আরেকটু পথ আগাই তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। পার্টি করে শরীরটাও ক্লান্ত, তো উনি চিন্তা করলেন যে একটু ঘুমাতে হবে। আর এখনও ওনার বাড়িতে যেতে বেশ কিছুটা সময় লাগবে। এখন রাস্তাটা কিন্তু চাপা, উনি যে গাড়িটা এক পাশে রেখে ঘুমাবেন, পেছন থেকে কিন্তু আর একটা গাড়ি এসে ধাক্কা দিতে পারে। আর ওই সময় কিন্তু শীতকাল চলছিল, কুয়াশার কারণে সামনে থাকা গাড়ি দেখা যায় না। আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি খুব মারাত্মক রাতের বেলা, বিশেষ করে শীতের রাত্রে। তো উনি চিন্তা করলেন যে গাড়িটা রাস্তার থেকে নামিয়ে একটা ঝোপের পাশে রাখি, ওখানেই লাইট টাইট বন্ধ করে একটু ঘুমিয়ে নিই। আর এখানে তো চোর ডাকাতের ভয় নাই, কোনো সমস্যা হওয়ার কথা না। তো উনি রাস্তার ঠিক পাশে একটা ঝোপের পাশে গাড়িটা দাঁড় করান, গাড়ির ইঞ্জিন লাইট সব বন্ধ করে ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখেন রাত 11টার মতো বাজে, বা 11টার কিছু সময় পরে, এরকম একটা সময় আর কি। তো উনি চোখ বুঝতে তার ঘুম ধরে আসে। তো 20 থেকে 30 মিনিট পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি ঘড়ি দেখেন, উনি দেখলেন যে 20-30 মিনিট উনি ঘুমিয়েছেন। মূলত ওনার ঘুম ভেঙে গিয়েছিল একটা শব্দে। শব্দটা ছিল এরকম যে গাড়ির সাথে কিছু একটা তার নখ ঘষছে। ধরুন যে কুকুর, তারপর কোনো হিংস্র জন্তু, তারা যদি গাড়ির দরজার সাথে বা গাড়ির বডির সাথে নখ ঘষে কেমন শব্দ হয়, ঠিক ওরকম শব্দ। তো তিনি মনে করেন যে ছোট কোনো বন্য জন্তু জানোয়ার গাড়ির সাথে নখ দিয়ে আঁচড়াচ্ছে। তো তিনি কি করেছেন, হাত দিয়ে গাড়ির দরজায় একটা জোরে শব্দ করেছেন। তো এই শব্দটা করার সাথে সাথে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো উনি আবার একটু ঘুমানোর চেষ্টা করেন, উনি চিন্তা করেন আরো আধা ঘন্টা একটু ঘুমাই, তারপর বাড়ির দিকে যাব। তো উনি আবার চোখ বুঝেছেন। তো কতক্ষণ ঘুমিয়েছেন উনি বলতে পারবেন না। মূলত তার ঘুম ভাঙে আরেকটি আওয়াজে। তো এই আওয়াজটার কারণে তার ঘুম ভাঙাটা এটা ছিল খুবই ভয়ানক একটি ব্যাপার। উনি দেখতে পান অনেকগুলো অবয়ব তার গাড়ির দুই দিকে দাঁড়িয়ে আছে এবং গাড়ির কাচের উপর শব্দ করছে, মানে হাত দিয়ে থাপড়ানো বলতে যেটা বোঝায় ওরকম শব্দ করছে, এবং তাকে বলছে এই এক্ষুনি এখান থেকে ভাগ। মূলত এই সমস্ত বিষয় উনি যখন দেখেন, উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। আর আবার উনি গাড়ি চালানো শুরু করেন।
প্রচন্ড ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয়? হঠাৎ করে এই ধরনের একটা অবয়ব যদি কেউ দেখে। ওনার মনে হচ্ছিল উনি কি স্বপ্ন দেখলেন নাকি বাস্তবে দেখলেন। একবার মনে হচ্ছিল উনি স্বপ্ন দেখেছেন, আবার মনে হচ্ছে না উনি বাস্তবেই দেখেছেন, কারণ একটু ঘুম ঘুম ভাব তো তার ছিল, আর উনি বেশ নেশাগ্রস্তও ছিলেন। তো উনি গাড়ি চালানো শুরু করবেন, এমন সময় উনি দেখেন যে ওনার গাড়ির উল্টো পাশের যে দরজাটা, মানে উনি যে ড্রাইভিং সিটে বসে আছেন তার উল্টো পাশে আর একটা দরজা থাকে না সামনের দিকে, ওই দরজায় একটা ছায়ামূর্তি চলে এসেছে। এবং এই ছায়ামূর্তিটিকে দেখে ওনার মনে হচ্ছিল উনি এই ছায়ামূর্তিটাকে চেনেন। কিছুক্ষণের মধ্যে উনি বুঝতে পারেন যে আরে এটা তো সেই ছায়ামূর্তিটা যাকে উনি সেদিন রাতের বেলা দেখেছিলেন, আর ওই দিন তার পরনও ছিল সাদা লুঙ্গির মতো কিছু একটা এবং গেঞ্জি, আজও সেটা। এবং সে এসে ওই গাড়ির যেই কাচের উপর শব্দ করছে, অথচ গাড়িটা কিন্তু চলছে, এবং ওই চলা অনুযায়ী সে দৌড়াচ্ছে এবং কাচের উপর শব্দ করছে, ডাক্তার সাহেব থামেন থামেন, আমার স্ত্রী অসুস্থ, সে অন্তঃসত্ত্বা, তার ব্যথা উঠেছে, আপনাকে একটু যেতে হবে, চলুন আমার সাথে চলেন। তো এইটা দেখে উনি তো ভয়ানকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। উনি সাথে সাথে গাড়ির এক্সিলেটরে সজোরে চাপ দেন, গাড়ির সর্বোচ্চ স্পিড উঠিয়ে দেন। ওই রাস্তায় এত জোরে গাড়ি চালানোটা অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু তারপরও উনি চালানো শুরু করেন। উনি যখন স্পিড উঠিয়েছেন তখন উনি ওই অবয়বটাকে আর দেখেননি। উনি দ্রুত বাড়িতে চলে আসেন, মাঝখানে পথে আর কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে আসার পর ওনার মাকে ডেকে তোলেন ঘুম থেকে। শীতকাল হওয়ার পরও উনি তো ঘেমে একদম একাকার। তো তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, তখন রেবন সাহেব বলেন যে না কিছু না, বলে উনি দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। এর মধ্যে আর তেমন কিছু হয় নাই। উনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন বিষয়টা এরকমও নয়, কিন্তু এই বিষয়টা উনি কাউকে শেয়ার করেনি, কারণ ডাক্তার সাহেব মানুষ, উনি যদি গ্রামের অন্যদের সাথে এই বিষয়টা শেয়ার করেন তারা ভিন্ন রকম কিছু মনে করতে পারে। তো এর কিছুদিন পর গ্রামের যে পঞ্চায়েত সভা, তো পঞ্চায়েত সভায় কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন, গ্রামের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা হয়, বিচার আচার করা হয়, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। তো গ্রামের উন্নতির জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো রেবন সাহেব উনি গ্রামের একমাত্র ডাক্তার, শিক্ষিত ব্যক্তি, সেখানে তাকে ডাকা হয়েছে। সেখানে এক একজন এক এক রকম মন্তব্য করছিলেন, কেউ বলছেন এটা করা উচিত, কেউ বলছে ওইটা করা উচিত। এর মধ্যে রেবন সাহেব বলে ওঠেন আমাদের গ্রামের রাস্তা সন্ধ্যা হলে বেশ অন্ধকার হয়ে যায়, মানুষ হাঁটাচলা করতে ভয় পায়, তার রাস্তার পাশে আলোর ব্যবস্থা করা দরকার, মানে স্ট্রিট ল্যাম্প দরকার। একথা শুনে সবাই উপস্থিত সকলেই এই বিষয়ে সম্মতি দেন, হ্যাঁ এটা করা উচিত। কিন্তু এক বয়স্ক ভদ্রলোকের কিছুটা সন্দেহ হয়। তিনি আলোচনার শেষে ডাক্তার রেবনকে একা এক পাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন যে আচ্ছা বাবা রেবন, তুমি কি কিছু দেখেছো, ভয়টাই পেয়েছো নাকি, তোমার সাথে কিছু হয়েছে? এই কথা শোনার পর রেবন সাহেবের একটু আশ্চর্য লাগে যে হঠাৎ করে এই ভদ্রলোক কেন আমাকে এক পাশে ডেকে নিয়ে গভীর আগ্রহের সাথে এই বিষয়টা জানতে চাচ্ছেন। তারপর এই ডাক্তার রেবন তার সাথে যত ঘটনা ঘটেছিল ওই বয়স্ক ভদ্রলোককে বিস্তারিত বলেন। এইসব কথা শুনে ওই বয়স্ক ভদ্রলোক তো বলেন সর্বনাশ, তুমি তো বিশাল বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো। আর এই কথা শোনার পর ডাক্তার রেবন বলেন কেন, কিসের বিপদ? আমি তো মনে করছি ভূত প্রেত দেখেছি, এই পর্যন্তই। তখন ডাক্তার রেবন বুঝতে পারেন ও বয়স্ক ভদ্র কিছু একটা গোপন করতে চাইছেন, বলতে চাচ্ছেন না। তারপরেও এই রেবন সাহেব ওনাকে একটু পিড়াপিড়ি করেন যে আমাকে বলেন আসলে ঘটনাটা কি। তখন ওই ভদ্রলোক বলেন যে আসলে ঘটনার যে মূল বিষয়টা এটা কি এটা বলতে পারবো না, এটা আমার জানা নাই, বা এটা আমরা কেউই জানি না। তবে এখানে যেই ডাক্তাররাই আসতো এই গ্রামে, বেশ কিছুদিন পর তাদের ডেড বডি পাওয়া যেত, এবং গভীর রাতের বেলা তাদের বাড়িতে কেউ একজন নাকি আসতো সাদা গেঞ্জি সাদা লুঙ্গি পরে, এবং বলতো যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, দ্রুত যেতে হবে। তখন ডাক্তার তার পরিবারের অন্য সদস্যদেরকে ডেকে তুলতেন, বলতেন যে এরকম একজন লোক এসেছে, এই সমস্যা, আমি যাচ্ছি, এই বলে সে বেরিয়ে যেতেন। কিন্তু বেশ দূরে ওই ডাক্তারের লাশ পাওয়া যেত। আসলে ওই যেই অবয়বটা আসতো, এটা আসলে কে কেন আসতো এই বিষয়টা জানা যায়নি কখনোই, কি সমস্যা হয়েছিল এটাও জানা যায়নি। তবে দুইজন ডাক্তার এভাবে মারা যাওয়ার পর এই গ্রামে ডাক্তাররা খুব একটা আসতো না। যেহেতু তুমি এই গ্রামেরই ছেলে, অনেকদিন বাইরে ছিলে, আর তোমাদের যে বাড়িটা, এই বাড়িটা তো তোমরা অনেকদিন ছিল না,
যার কারণে এই বিষয়টা তোমরা জানো নাই। এই সমস্যাটা হঠাৎ করেই শুরু হয়েছে, এমন না যে অনেক দিন আগে থেকে। আর তুমি গ্রামের ছেলে, ভেবেছিলাম যে তোমাকে এই বিষয়টা বলে আতঙ্কগ্রস্ত করব না, কিন্তু তারপরে যেহেতু তোমার সাথে বিষয়টা ঘটে গেছে এবং তুমি বড় ধরনের কোনো বিপদে পড়ো নাই, তাই এই বিষয়টি তোমাকে আমি জানিয়ে রাখলাম। তো এই কথা শোনার পর উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। তখন উনি এই গ্রাম ছাড়ার জন্য মরিয়া হয়ে পড়েন, দ্রুত শহরে শিফট হওয়ার সব বন্দোবস্ত করে ফেলেন এবং তার মায়ের সাথে সে শহরে শিফট হয়ে যান। এরপরে ওই গ্রামে অন্য কোনো ডাক্তার এসেছে কিনা বা তার সাথে কোনো ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে কোনো কিছু জানা যায় নাই। তবে কেন ওই অবয়বটি শুধু ডাক্তারদেরকে টার্গেট করে এবং একটি কথাই বলে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, আসেন খুব অবস্থা খারাপ, যেতে হবে। এবং ডাক্তার সাহেবরা তো যাবেন, এটাই স্বাভাবিক। আর গ্রামে তো অনেকেই পরিচিত থাকে। আর এই সমস্যায় মূলত দুজন প্রাণ হারিয়েছিলেন। কিন্তু কেন এই অবয়বটা আসতেন, কেন ডাক্তারদের উপর তার ক্ষোভ ছিল, এই বিষয়টি জানা যায়নি। হতে পারে কোনো কারণে ওই অবয়বের একটা ক্ষোভ থাকলেও থাকতে পারে, কিন্তু এই বিষয়টি একটা অমীমাংসিত বিষয়। এই বিষয়ের কোনো তথ্য এই রিদওয়ান ইসলাম ফাহিম জানাতে পারেননি এবং তাকেও যে পল যার কাছে ঘটনা সংগ্রহ করেছেন উনিও জানাতে পারেননি। তো কি হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা অনুমান করুন। তবে এক্সাক্ট তথ্য তো জানা যায় না, যার কারণে আমরা সুনির্দিষ্টভাবে এই বিষয়ে কিছু বলতে পারছি না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ রিদওয়ান ইসলাম ফাহিম ভাইকে, চমৎকার একটি ঘটনা আপনি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও এই কারণে যে আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার দুটি ঘটনা আমরা প্রচার করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন, সেই আশায় আমরা রইলাম। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা বলে রাখি, আমাদের কিছু দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা যে বলি যে afnanthehorrorworld@gmail.com এবং স্পেলিংটা ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে, কিন্তু ওনারা তো এটা দেখতে পারেন না। অনেকে বলেছেন যে আমরা যেন এই স্পেলিংটা মুখে বলে দেই। তো এই যে দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরাও যে আমাদের এই আফনান দ্য হরর ওয়ার্ল্ড শোনেন, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে ওনারাও আমাদের এই ঘটনাগুলো শুনতে পাচ্ছেন, তারাও আমাদের ঘটনা পাঠাতে চান। দৃষ্টি প্রতিবন্ধী ভাইরাও বিভিন্ন সিস্টেমে টাইপ করতে পারেন, সেই সুযোগ এখন বিভিন্নভাবে আছে। তো তাদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে স্পেলিংটা আমি মুখে বলছি এবং এখন থেকে চেষ্টা করব স্পেলিংটা মুখে বলার জন্য, যে afnanthehorrorworld@gmail.com, AFNAN, আফনান দ্য হরর ওয়ার্ল্ড, THEHORROR, হরর ওয়ার্ল্ড, WORLD, হরর ওয়ার্ল্ড @gmail.com। তো এটাই আমাদের স্পেলিং। আশা করছি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা এখন থেকে এটা পাঠাতে পারবেন। এটা শুনে ইনশাল্লাহ আপনারা ঘটনা পাঠাবেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগলো এটা জানি। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু দিতে পারবেন পোস্ট করে বা কমেন্ট সেকশনে। আর আমাদের এই ঘটনা যদি ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।